গণঅভ্যুত্থানের সময় পালানো জঙ্গি সহ ৭০০-র বেশি কয়েদি এখনো পলাতক। সকালে রাজধানীতে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। গত এক বছরে দেশের কারাগারে কোনো বন্দী বা হাজতি হত্যার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। এছাড়া বন্দী অবস্থায় খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করার আশ্বাস দেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে জেল পালানো জঙ্গিরা এখনো গ্রেপ্তার হয়নি, এর দায় কার? জি, অনেক ধন্যবাদ। এই দায় ডেফিনেটলি যাদের কাস্টডিতে সকল কয়েদিরা ছিল তাদেরই দায় মূলত। সো এখানে আমরা যেটা দেখেছি যে জুলাই বিপ্লবের সময় প্রায় 17টা কারাগার আক্রান্ত হয়েছে এবং 17টা কারাগার আক্রান্ত হওয়ার পরে 2200-র মতো কয়েদি পালিয়ে গিয়েছে। সো যেহেতু পালিয়ে গিয়েছে এবং যে কয়েদিরা ছিল সেই কয়েদিদের দেখভাল করার অথবা কাস্টডিতে রাখার দায়িত্ব হলো জেল কর্তৃপক্ষের। যেহেতু চলে গিয়েছে, সুতরাং এর দায়ভার তাদের নিতেই হবে। তবে সম্পূর্ণভাবে তাদের দায়ভার নেয়ার সাথে সাথে এর থেকে কি কি ধরনের শিক্ষণীয় বিষয় আমাদের আছে সেটাও আমাদের তলিয়ে দেখার প্রয়োজন আছে। সে ফর এক্সাম্পল কেন পালিয়ে গেল বা কিভাবে পালিয়ে গেল, এর মধ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে সেখানে কোনো বিচ্যুতি আছে কিনা। লোকেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ যে কোনো একটা কারাগার এইটা এমন একভাবে বা এমন এক জায়গাতে স্থাপিত হওয়া উচিত যে যার 360 ডিগ্রি সিকিউরিটি যেন কারা কর্তৃপক্ষ দিতে পারে। তো আমাদের তলিয়ে দেখা। গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৭০০ বন্দী এখনো আটক হয়নি, বিষয়টি কতটা হুমকির? জি, ডেফিনেটলি এটাও একটা হুমকির বিষয়। আমরা সবাই জানি যে কারাগারে দুই ধরনের বন্দীরা থাকে। একজন হলো দণ্ডপ্রাপ্ত আসামি, আর আরেক দল হলো যাদের নামে মামলা আছে, এখনো আদালতে তাদের কেসগুলো চলমান। সো যে ৭০০ আছে তার মধ্যে যতটুকু জেনেছি যে প্রায় ৬৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং কিছু কিছু আসামি আছেন যাদের জঙ্গি মামলা চলমান ছিল। সো যাই হোক না কেন, যারা আসামি অপরাধী, তাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করেছেন বলেই তাদেরকে হয় গ্রেপ্তার করা হয়েছে অথবা দণ্ড দিয়েছে, এবং তারা প্রত্যেকেই সমাজের জন্য হুমকি স্বরূপ, কোনো সন্দেহ নাই। এই বন্দীদের মধ্যে কারা আসলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সাধারণ মানুষের জন্য? সবাই ঝুঁকিপূর্ণ। এই কারণে ঝুঁকিপূর্ণ বলছি যে যেহেতু সমাজে অসামাজিক কাজ করেছেন, কারো হয়তো বা হত্যা মামলা, কারো অন্যান্য চুরি ছিনতাই অন্যান্য বিভিন্ন ধরনের মামলা ছিল বলেই অপরাধী, সমাজের চোখে অপরাধী, দেশের চোখে শাসন অপরাধী। সুতরাং প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ। এখন গ্রেড বেঁধে এইটা নির্ধারণ করতে হবে। কেউ যদি কোনো জঙ্গি যদি দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকে, তার গ্রেডটা হুমকিটা আরো বেশি হবে। কেউ যদি চুরি ছিনতাই করে। বিষয় একটু জানতে চাই যে গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র সব উদ্ধার করা সম্ভব হয়নি, এসব কারণে নির্বাচনে নিরাপত্তা সংকট হতে পারে কি? অফকোর্স হতে পারে। যে এইটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। যে সকল পুলিশের যে সকল অস্ত্রগুলো চুরি হয়েছে, এইটা শুধুমাত্র যে নির্বাচনের সময় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে তা নয়, তাছাড়াও পার্বত্য চট্টগ্রামে যে 6টা সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের কাছেও এই অস্ত্রগুলো পাচার হয়ে যেতে পারে। সো আমাদেরকে খুব সাবধান হতে হবে এবং এইটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত ছিল যে অস্ত্র উদ্ধার, পুলিশের যে অস্ত্র হারানো গিয়েছে সেটাকে উদ্ধারে। নির্বাচনের সময় এই অস্ত্রগুলো ব্যবহারের শঙ্কা রয়েছে কিনা? আমি সেটাই বলেছি যে নির্বাচনে এর ব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে। সো যার কারণে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, হালকাভাবে নেওয়ার কোনো স্কোপই নাই। সো শুধু নির্বাচন এবং চিটাগং হিল ট্রেক্স দুটোকে মাথায় রেখেই এই অস্ত্রগুলো জরুরি ভিত্তিতে উদ্ধার করা উচিত বলে মনে করছি।
জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।